ইটস নট অ্যাবাউট মার্কস। দেখো সে তো শুভঙ্কর কত পেয়েছে, 8 পয়েন্ট কত পেয়েছে শুভঙ্কর? 8.23। তাহলে সুপর্ণা কমসে কম 8.33 পাবে, কম করে হলেও। ঠিক আছে, কারণ শুভঙ্করের থেকে সুপর্ণার হয়তো অনেক জায়গাতে মার্কস বেশি আছে। তো ইটস নট অ্যাবাউট দ্য সিজিপিএ ওনলি, ইটস অ্যাবাউট লার্নিং থিংস। তার মানে অনেকেই দেখা যাবে 9 এর ওপর পাচ্ছে। এবার যদি তোমরা বলো সেইটা নিয়ে কমপ্লেসেন্ট হয়ে যাও, তো হয়ে গেলে কোনো ব্যাপার না, যাক ঠিক আছে, নো প্রবলেম। ও কি হলো রে বাবা, প্রোটিন। আচ্ছা, ওকে। সো আগেন লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। সেটা হচ্ছে যে কি কি অ্যাপ্রোচেস থাকতে পারে ডিরেক্টেড মিউটাজেনেসিসের। একটা হচ্ছে গিয়ে সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস, ঠিক আছে, যেখানে আমরা পয়েন্ট মিউটেশন করতে পারি একটা নোন এরিয়ায়। এই ধরনের জিনিস করলে প্রবলেমটা যেটা আছে, তুমি যদি ভ্যারিয়েন্টস ক্রিয়েট করতে চাও প্রোটিনের, ঠিক আছে, তাহলে এটা খুব একটা ভালো আইডিয়া নয়। কারণ তুমি যে কটা সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস করবে, তুমি সেই কটা ভ্যারিয়েন্টই পাবে। অ্যান্ড ইটস নট অলওয়েজ ইম্পর্টেন্ট। এই স্লাইড দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ইটস নট অলওয়েজ ইম্পর্টেন্ট যে, মানে ইটস নট অলওয়েজ ম্যান্ডেটরি যে সেই ভ্যারিয়েন্টস গুলো খুব ফাংশনালি এফেক্টিভ হবে। তাই জন্য তুমি যদি একটা লাইব্রেরি টাইপের ক্রিয়েট করতে চাও, যেখানে একটা প্রোটিনের তুমি অনেকগুলো ভ্যারিয়েন্টস পেতে চাইছো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু র্যান্ডম মিউটাজেনেসিস করতে হবে। ঠিক আছে, যেখানে তুমি একটা প্রোটিনের যে করসপন্ডিং ডিএনএটা আছে, তার বিভিন্ন সিকোয়েন্সের বিভিন্ন জায়গায় পয়েন্ট মিউটেশনস করলে, ওকে, একটা প্রোটিনের যে করসপন্ডিং ডিএনএটা আছে তার বিভিন্ন জায়গায় তুমি পয়েন্ট মিউটেশনস করলে র্যান্ডমলি। সো হোয়াট ডু ইউ গেট? ইউ গেট আ লাইব্রেরি, রিয়েল লাইব্রেরি, যেখানে অনেকগুলো ভ্যারিয়েন্টস আছে। হুম, হ্যাঁ, অ্যান্ড সেই যে তোমার মিউটেটেড যে র্যান্ডমলি মিউটেটেড যে ডিএনএ, সেগুলো অনেকগুলো কপি আছে অফ দ্য সেম প্রোটিন, সো ইউ গেট আ লট অফ ভ্যারিয়েন্টস। বাট যে কোনো সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস, যদি একটা হচ্ছে যে তুমি র্যান্ডম মিউটাজেনেসিস করলে, র্যান্ডম মিউটাজেনেসিসের সাহায্যে তুমি বিভিন্ন ভ্যারিয়েন্ট পেলে অফ দ্য সেম প্রোটিন। এবার তার মধ্যে কোন ভ্যারিয়েন্টটা ফাংশনালি বেশি অ্যাক্টিভ, সেই ভ্যারিয়েন্টটাকে তুমি চুজ করলে তোমার কাজের জন্য। কিন্তু যদি তুমি সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস করতে যাও, তাহলে তার পেছনে একটা রেশনেল থাকতে হবে। সেই সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস রেশনেল মানে হচ্ছে যুক্তিগতা। ঠিক আছে, যে তুমি একটা সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস যখন একটা প্রোটিন সিকোয়েন্সে করতে যাচ্ছ, তার পেছনে তো একটা যৌক্তিকতা থাকতে হবে। কি কি রিকোয়ারমেন্টস বা প্রি রিকুইজিটস আছে, যেগুলো তোমাকে জানতে হবে বিফোর ডুইং আ সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস? এনি ওয়ান অফ ইউ, ক্যান ইউ টেল মি? বলতে পারো। যে এখন তুমি র্যান্ডমলি করছো না, তুমি কিছু স্পেসিফিক সাইটে মিউটেশন করতে চাইছো। সো হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ নিড টু নো বিফোর গোয়িং ফর আ সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস? তোমাকে কি কি জানতে হবে মানে কোনো প্রোটিনটার এনজাইম ব্যাপারে? হলে, হুম, কোনো এনজাইম হলে? কোনো এনজাইম হলে এনজাইমটা মানে যে সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করছে, ওটা কি করে হচ্ছে সেটা। মানে বাইন্ডিং মেকানিজম, ওকে। আর কারেক্ট, বাইন্ডিং মেকানিজম যদি আমি জানতে পারি কিভাবে বাইন্ড করছে, তাহলে আমি সেই দুটো হতে পারে, একটা হচ্ছে বাইন্ডিং রিজিয়ন, টা জানলাম, সেখানে কিছু মডিফাই করে আমি বাইন্ডিং অ্যাফিনিটিটা বাড়িয়ে দিতে পারি। বা আমি যে এনজাইমের যে অ্যাক্টিভ সাইটটা আছে, সেটার কিছু স্ট্রাকচারাল মডিফিকেশন করে ক্যাটালিটিক এবিলিটিটাকে এনহ্যান্স করতে পারি। সো বাই ডুইং সাম স্ট্রাকচারাল মডিফিকেশন অফ দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম, I can enhance the catalytic ability of that particular enzyme. This is one. ঠিক আছে, আর কি করা যেতে পারে?
এসএস কলেজ, ফাইন। অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিং। ইয়া ওকে, না আমি ওই একটা আমাদের কলেজের ইয়েতে মেসেজ এসেছিল সেটা দেখছিলাম। হ্যাঁ, আর কি করা যেতে পারে? যে আমি ওই যে বাইন্ডিং অ্যাফিনিটিটা বাড়িয়ে দিলাম, বিকজ আই নো the residues in which there is a binding between the enzyme and the substrate, so I can modify them and increase the binding affinity. আমি অ্যাক্টিভ সাইটে কিছু চেঞ্জ করলাম যাতে আমি ক্যাটালিটিক এবিলিটি বাড়াতে পারি, রাইট? অ্যান্টিজেন অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ডিং, তো আমি আমার যে অ্যান্টিবডি আছে তার স্পেসিফিসিটি চেঞ্জ করতে পারি, হ্যাঁ, তার অ্যাভিডিটি যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনে, দ্যাট আই ক্যান মডিফাই, পারফেক্টলি ফাইন। বাট সেটা মডিফাই করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে আই হ্যাভ টু হ্যাভ দ্য কমপ্লিট নলেজ রিগার্ডিং দ্য অ্যান্টিজেন স্ট্রাকচার, ঠিক আছে? ওকে, আমার যে এপিটফটা, যেটা এপিটফটার ব্যাপারে কমপ্লিট নলেজ থাকতে হবে, মানে অ্যান্টিবডি বাইন্ডিং সাইট যেটা, সেটার ব্যাপারে পারফেক্ট নলেজ থাকতে হবে। ফার্দার যে প্রসেসিংটা হচ্ছে, মানে কনস্ট্যান্ট রিজিয়নটা, সে এফসি রিজিয়ন, সেটার ব্যাপারে ভালো নলেজ থাকতে হবে, সো দ্যাট অ্যাকর্ডিংলি আই ক্যান মডিফাই to increase the binding and change the specificity of the epitope, as well as increase the or directionally orient the processivity of that particular antibody, ঠিক আছে? আর তাহলে একটা হচ্ছে যে আমার প্রোটিনটার সিকোয়েন্সের ব্যাপারে এবং স্ট্রাকচার, প্রেফারেবলি 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের ব্যাপারে খুব ভালো নলেজ থাকতে হবে। আরেকটা হচ্ছে যে কি মেকানিজমে একটা প্রোটিন তার কাজ করছে, যে এনজাইমের কথাটা আমরা বললাম, হ্যাঁ, সেটার ব্যাপারে একটা খুব সুন্দর আইডিয়া থাকতে হবে, which ultimately subsides to the idea of this structure function relationship. এছাড়া ধরো একটা এনজাইম, সেটা কি কি কোফ্যাক্টর সেটার সঙ্গে বাইন্ড করছে এবং কোন জায়গায় বাইন্ড করছে, সেটা যদি আমি জানি, so that provides me another enhanced tool. So these are certain requirements for site directed mutagenesis. এরপরে সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস কিভাবে হচ্ছে এটা আমি হারগিজ তোমাদের পড়াবো না, কারণ এটা আমি তোমাদের প্রচুর পড়িয়েছি। এরপরে সো মানে আই হোপ অল অফ ইউ নো দিস, যে সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস কি হচ্ছে। আমি কেন এই স্লাইডস গুলো একটু দাঁড়াচ্ছি, তার কারণ হচ্ছে যে ভবিষ্যতে যদি তোমরা ভিডিওটা দেখো, তোমরা এটাকে মিউট করে দেখে নিতে পারবে যে কি মেথডসে করা হচ্ছে। দ্যাটস ওয়াই আমি একটু একটু টাইম দিচ্ছি স্লাইড গুলো, যে ভিডিওটা তো নিশ্চয়ই আবার দেখবে, তখন এই জায়গাটা একটু দাঁড়িয়ে যেতে পারবে। সো দিস ইজ পিসিআর বেড সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিস, যেটা আমরা প্রচুর পড়েছি। আচ্ছা, এবারে হচ্ছে নেক্সট হোয়াট ইজ কল্ড ইজ ডাইরেক্টেড এভলিউশন বা র্যান্ডম মিউটাজেনেসিস। তোমরা প্লান্ট ব্রিডিং এ র্যান্ডম মিউটাজেনেসিস এর রোল পড়েছো, বা এই যে ক্রপ এনহ্যান্সমেন্ট, এটা তো তোমাদের আছে, এখানে র্যান্ডম মিউটাজেনেসিস এর রোল পড়েছো? হ্যাঁ স্যার, কোনো র্যান্ডম মিউটেশন করার পরে কোনো নেগেটিভ এফেক্ট বা পজিটিভ এফেক্ট পাচ্ছি, সেগুলোকে পরে আমি চুজ করছি। ওকে, তোমাদের তো আছে বোধহয় একটা পেপারে এই জিনিসটা, তো ফাইন। যেটা ব্যাপার হচ্ছে যে কিছু এই যে র্যান্ডম মিউটাজেনেসিস, এই ব্যাপারটাকে আমরা ডাইরেক্টেড এভলিউশনও বলে থাকি। মানে এক ধরনের অভিযোজন হচ্ছে যেটাকে ম্যানুয়ালি কন্ট্রোল বা আমরা নিজেরা ডাইরেক্ট করতে চাইছি, ঠিক আছে, বাই ইনসার্টিং র্যান্ডম মিউটেশনস উইদিন দ্য প্রোটিন সিকোয়েন্স, উইদিন দ্য ডিএনএ এন্ড ফার্দার উইদিন দ্য প্রোটিন সিকোয়েন্স, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে এখানে ও যেটা বললো, এখানে পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। ইটস সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিসে যেমনি আমাদের স্ট্র্যাটেজি থাকবে মিউটেশনটা ঢোকানোর সবসময় টু গেট সাম পজিটিভ আউটকাম, ঠিক আছে। সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিসে আমাদের স্ট্র্যাটেজি থাকবে মিউটেশনটা ঢোকানোর অলওয়েজ টু গেট সাম পজিটিভ আউটকাম। কিন্তু র্যান্ডম মিউটাজেনেসিসের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ বা নেগেটিভ যে ধরনের আউটকামই পেতে পারি। কেন না, আমরা একগুচ্ছ মিউটেশন ঢুকিয়ে দিচ্ছি এবং এটা মোটামুটি নেচারের উপর ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, কারণ আলটিমেটলি দিস ডিরেক্টেড এভলিউশন আর র্যান্ডম মিউটাজেনেসিস, ইট ইজ বেসড অন দ্য প্রসেস অফ ন্যাচারাল এভলিউশন, যে সে কোনটাকে সিলেক্ট করবে। হোয়াট আর দ্য গুড আইডিয়া? দ্য গুড থিং ইজ দ্যাট যে আমার কোনো স্ট্রাকচারাল ইনফরমেশন দরকার হবে না, বা কোনো মেকানিজম অফ অ্যাকশন, একটা প্রোটিন যে ধরনের মেকানিজমে কাজ করছে এগুলো জানার দরকার হবে না, কারণ এগুলো জেনেও আমার কোনো লাভ নেই। আমি সেগুলোকে তো কোনো পার্টিকুলার ওরিয়েন্টেশনে মডিফাই করছি না, আমি র্যান্ডমলি মডিফাই করছি।
করার পর যে ওরিয়েন্টেশনটা আমার জন্য সুটেবল আমি সেই ওরিয়েন্টেশনটা তুলে নিচ্ছি। ঠিক আছে? সো the biggest advantage of random mutagenesis is genetic diversity. আমরা জানি, আমরা বায়োডাইভার্সিটি পড়তে গিয়েও দেখেছি যে জেনেটিক ডাইভার্সিটি যত বেশি হবে তত এনভায়রনমেন্টকে সুটেবলি অ্যাডাপ্ট করছে এরকম ফ্লোরা অ্যান্ড ফনা আমরা কিন্তু পাবো। সো দিস ইজ ওয়ান অফ দ্য কেসেস ওয়ার উই ডু আ র্যান্ডম মিউটাজেনেসিস টু ইনক্রিজ দ্য জেনেটিক ডাইভার্সিটি। এবং ফার্দার আমরা কিন্তু যে ভ্যারিয়েন্টস গুলো একটা পার্টিকুলার এনভায়রনমেন্টের জন্য খুব সুটেবল সেই ভ্যারিয়েন্ট গুলোকে স্ক্রিন করে নিয়ে সিলেক্ট করে নিতে পারছি। তো আমরা র্যান্ডমলি অনেকগুলো ভ্যারিয়েন্ট তৈরি করছি এবং পার্টিকুলার কিছু সিলেকশন প্রেসারে যে ভ্যারিয়েন্টস গুলো খুব সুটেবল বা যে ভ্যারিয়েন্টস গুলোর কাছে আছে, মোস্ট ইম্পর্টেন্টলি যে ভ্যারিয়েন্ট গুলোর কাছে আমরা যা যা চাইছি সেই ডিজায়ার ট্রেটস গুলো আছে, আমরা সেই ভ্যারিয়েন্টস গুলোকে কিন্তু নিয়ে নেব। র্যান্ডম মিউটাজেনেসিস কিভাবে করা হয় এইটাও আমরা আবার যাব না, আমরা প্রচুর দেখেছি। কেমিক্যাল মিউটাজেনেসিস, এরার প্রোন প্রক্রিয়ার, ডিএনএ শাফলিং, ঠিক আছে, র্যান্ডম অলিগো মিউটাজেনেসিস, এগুলো আমরা সব পড়েছি এবং এগুলোর সাহায্যে আমরা একটা লাইব্রেরি অফ মিউটেন্ট ক্রিয়েট করতে পারি যেখানে বিভিন্ন ধরনের মিউটেন্ট আছে। সেখান থেকে আমাদের স্ক্রিন করে দেখতে হবে কোন মিউটেন্টটার মধ্যে আমাদের ডিজায়ার ট্রেটস আছে। স্টিল আমি স্লাইডটা কিছুক্ষণ এই জন্য ছাড়লাম যাতে তোমরা ভিডিও মিউট করে সেকেন্ড বার দেখার সময় দেখে নিতে পারো। এখানে কিছুক্ষণ দাঁড়ানো, ঠিক আছে। এটাও দেখছি র্যান্ডম মিউটাজেনেসিস পিসিআর বেস, যেটা ডিজেনারেটেড প্রাইমার দিয়ে করা হচ্ছে। এইগুলো নিয়ে আমরা আলোচনা করব না কারণ এইসব আমরা প্রচুর পড়েছি আর এগুলো এত আমাদের দরকারও নেই। এখানে ডিএনএ শাফলিং যেটা আমরা আলাদা করে পড়েছি, ঠিক আছে। একটু স্লো যাই তাহলে তোমাদের স্লাইডস গুলো কিছুটা দেখতে সুবিধা হবে। এরর প্রোন পিসিআর সে আমরা পড়েছিলাম যে ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশন বাড়িয়ে দেব, ম্যাঙ্গানিজ দিয়ে দেব, 4টে ডিএনটিপি ইকুয়াল কনসেন্ট্রেশনে দেব না, হ্যাঁ, আয়নোসিন ট্রাইফসফেট দিয়ে দেব ইত্যাদি। এরকম অনেক কিছু করে কিন্তু করা যায়। যার প্রুফরিডিং অ্যাক্টিভিটি নেই সেরকম ট্যাক পলিমারেজ বেশি মাত্রায় দেব, এটা তো আমরা জানি। ডিএনএ শাফলিং, এটা আমরা পুরো ডিটেলসেই পড়েছি এই ব্যাপারটা, ডিএনএ শাফলিং এর ব্যাপারটা। আর এখানে হচ্ছে যে ফ্যামিলি শাফলিং, হ্যাঁ, মানে এটাও আমরা ডিএনএ শাফলিং এ পড়েছি যে যেখানে আমি ক্লোজ স্পিসিস এর থেকে ডিফারেন্ট হোমোলোগাস জিন নিয়ে এই শাফলিংটা করছি। তো এখানে যে জিনস কামিং ফ্রম দ্য সেম ফ্যামিলি কিন্তু তাদের মধ্যে স্লাইট ডিফারেন্স আছে, তাদের মধ্যে এই ডিএনএ ফ্র্যাগমেন্টেশন পিসিআর করে আমরা এই শাফলিংটা করছি আর কি, ঠিক আছে। মানে এই জিনগুলো সেম ফ্যামিলির জিন কিন্তু সেম ফ্যামিলির জিন হলেও তো প্রত্যেকটা জিন কমপ্লিটলি সেম হবে না, একটু একটু আলাদা হবে। তো এই আলাদা আলাদা জিনগুলোকে আমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে ফার্দার পিসিআর করে জুড়ে এই ধরনের আর কি ক্রিয়েট করছি। নাও এরপরে আমাদের দেখা যে আমরা একটা প্রোটিনের মধ্যে কি ধরনের জিনিসকে ইঞ্জিনিয়ার করতে পারি। ওকে, দিস উই হ্যাভ টকড। একটা হচ্ছে ইটস ফোল্ডিং বা স্ট্রাকচারটা, এটাকে আমরা আমাদের মতো ইঞ্জিনিয়ার করতে পারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে যে এইগুলোর মধ্যে অনেকগুলো ফ্যাসেট থাকে, ওটা থার্মোডাইনামিক্যালি কতটা স্টেবল, মানে প্রোটিনটা ফোল্ডেড স্টেটে আছে নাকি আনফোল্ডেড স্টেটে আছে নাকি একটা ইকুইলিব্রিয়ামে আছে বিটুইন দ্য নেটিভ ফোল্ডেড স্টেট এন্ড দ্য আনফোল্ডেড স্টেট। এই যে ইকুইলিব্রিয়ামটা, এটার উপর কিন্তু অনেক প্রোটিনের ফাংশন খুব বেশি ভাবে নির্ভর করে, বিশেষ করে যেগুলো এক্সোটক্সিনস হয়, ঠিক আছে, সেগুলোর ফাংশন কিন্তু এই ধরনের ফোল্ডিং বা ব্যাকটেরিয়াল টক্সিনস, সেগুলোর ফাংশন কিন্তু এই ধরনের ফোল্ডেড আর নন ফোল্ডেড স্টেটের মধ্যে যে একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম কাজ করে তার উপর ডিটারমাইন করে। অলসো হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্টাল এন্ড দ্য থার্মাল স্টেবিলিটি, মানে আমি এমন ভাবে ইঞ্জিনিয়ার করলাম, কেউ খুব বলছিল যে ধরো এনভায়রনমেন্টে পিএইচ খুব কম, কিন্তু কম পিএইচেও কিন্তু প্রোটিনটা ডিনেচার্ড হয়ে যাচ্ছে না বা নিজের ফাংশনালিটি লস করছে না, আমি ওটাকে এমন ভাবে ইঞ্জিনিয়ার করেছি। বা
টেম্পারেচার খুব বেশি, অনেক 50, 60, 70 ডিগ্রি হট স্প্রিং, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে প্রোটিনটা ডিনেচার হয়ে যাচ্ছে না এবং নিজের ফাংশনালিটি মেনটেন করতে সক্ষম হচ্ছে। ওকে, এছাড়াও আর কি কি জিনিস একটা প্রোটিনের মধ্যে মডিফাই করা যায়? একটা হচ্ছে বাইন্ডিং, যেটা আমরা বলছিলাম। হ্যাঁ, নিজের আশেপাশে যে প্রোটিনস আছে বা অন্যান্য যা মলিকিউলস আছে, নট নেসেসারিলি প্রোটিনস, ইট কুড বি আ কোএনজাইম, মানে একটা ভিটামিন ডেরিভেটিভ হতে পারে, বা কিছু মেটাল আয়ন্স হতে পারে, যা কিছু তার সঙ্গে যেভাবে বাইন্ড করছে সেটার অ্যাফিনিটিটাকে মডিফাই করা। বাট সেটার জন্য মোটামুটি আমাদের একটা আইডিয়া থাকতে হবে যে কোন কোন জায়গায় ওই প্রোটিনটা কিন্তু এই তার লিগান্ডের সাথে বাইন্ড করছে। অলসো এই যে ক্যাটালিসিস, এই ক্যাটালিসিসটাকে কিন্তু আমরা বাড়াতে কমাতে পারি যদি আমাদের ক্যাটালিটিক মেকানিজমের একটা আইডিয়া থাকে। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমরা জানি যে এখানে খুব একটা সিম্পল ব্যাপারে বলা হচ্ছে যে একটা ক্যাটালিসিস কত বেশি হবে দ্যাট ডিপেন্ডস আপন যে কত ইজিলি ট্রানজিশন স্টেটে রিচ করবে। আমরা জানি যে সাবস্ট্রেট যে এনার্জিটা লাগে ট্রানজিশন স্টেটে রিচ করতে, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি। তারপর তো প্রোডাক্ট তৈরি হয়। তো এই যে ট্রানজিশন স্টেটে রিচ করার ব্যাপারটা, this is very important for a reaction to happen, and we can always increase the catalytic ability of different enzymes by making sure that the transition state is reached as soon as possible. ওকে, তো সেইভাবে কিন্তু আমরা মডিফাই করতে পারি বাইন্ডিংটাকে of the substrate with the enzyme so that the number of effective collisions can be increased and the transition state can be easily achieved. Again, I repeat, I can modify the catalytic region in a form so that more effective collisions are occurring and the transition state is getting reached much more easily. এই ধরনের মডিফিকেশন কিন্তু করা যায়। Factors which contribute to the stability, protein stability, আমি যদি একটা খুব স্টেবল প্রোটিন বানাতে চাই, যেটা বললো যে স্ট্রাকচারাল প্রোটিনটাকে আমি খুব স্টেবল বানাতে চাই, তখন কিছু প্যারামিটার্স আছে যে প্যারামিটার্স গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফর দি স্ট্রাকচারাল স্টেবিলিটি অফ আওয়ার প্রোটিন। একটা হচ্ছে গিয়ে হাইড্রোফোবিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, ডালসালফাইড ব্রিজেস, মেটাল বাইন্ডিং অ্যান্ড রিডাকশন অফ দ্য আনফোল্ডেড স্টেট এন্ট্রপি। এটা বাদ দাও, এই এত দূর তোমাদের যেতে হবে না। মানে আমি ধর একটা স্ট্রাকচারাল প্রোটিনকে স্টেবিলিটি দিতে চাইছি, তাহলে সেটার হাইড্রোফোবিসিটি, মানে সেটার যে কোরটা সেটা কতটা হাইড্রোফোবিক, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইফ ইট ইজ আ প্রোটিন উইদিন আওয়ার বডি ইট উইল ইন্টারঅ্যাক্ট উইথ ওয়াটার, সো দ্য কোর হ্যাজ টু বি হাইড্রোফোবিক। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, এই যে জিনিসগুলো ডাইসালফাইড ব্রিজেস বা মেটাল বাইন্ডিং, এই যে প্রত্যেকটা জিনিস, it depends upon the structural knowledge about the protein. আমার যদি প্রোটিনের সিকোয়েন্স এবং 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের ব্যাপারে নলেজ থাকে, আমি সেটাকে অ্যাকর্ডিংলি মডিফাই করে দিতে পারি। আমি আবার রিপিট করছি, আমি সেটাকে অ্যাকর্ডিংলি মডিফাই করে দিতে পারি টু মেক দ্য interactions more favorable, to make the metal binding more favorable, so that additional stability is achieved by the protein. Also, যখন একটা প্রোটিন আনফোল্ডেড স্টেটে থাকছে, এটা বেশি বোঝার দরকার নেই, তখন তার মধ্যে দেখা যায় যে খুব হাই এন্ট্রপি। হ্যাঁ, মানে আনফোল্ডেড স্টেটের থেকে হাই এন্ট্রপি কথাটার মানে এই, খুব সহজে যদি বোঝাতে চাই, যে আনফোল্ডেড স্টেটের থেকে মিসফোল্ডেড স্টেটে চলে গিয়ে প্রেসিপিটেট করে যাওয়ার যে সম্ভাবনা সেটা খুব বেশি। আনফোল্ডেড স্টেটের একটা প্রোটিনের যদি হাই এন্ট্রপি থাকে, সেটার মানে হচ্ছে আনফোল্ডেড স্টেটের থেকে মিসফোল্ডেড স্টেটে চলে যাওয়া এবং সেখানে গিয়ে প্রেসিপিটেট করে যাওয়া, এই সম্ভাবনাটা খুব বেশি। নাও ওয়ান্স ইট গেটস প্রেসিপিটেড, ইট ক্যানট বি রিকভার্ড, ওটাকে আর রিকভার কিন্তু করা যায় না। যার জন্য আমরা বিশেষ করে যে প্রোটিনস গুলো ট্রান্সমেমব্রেন বা যেটা বলছি এক্সোটক্সিনস বা সেলের বাইরে যেগুলোকে ট্রাভেল করতে হয়,
সেগুলো কিন্তু অলওয়েজ ফোল্ডেড স্টেটে থাকতে পারে না, মানে যেগুলোকে ডিফারেন্ট প্রোটিন চ্যানেলস দিয়ে পাস করতে হয়। একটা ফোল্ডেড প্রোটিনের যা ডাইমেনশন থাকে সেটা কিন্তু সেলুলার চ্যানেলস দিয়ে পাস করতে পারে না। তাই জন্য দেয়ার আর ডিফারেন্ট chaperones which keeps it unfolded. But the problem is the moment it leaves its chaperon and goes outside, if the entropy state, if the entropy at the unfolded state is very high, it has got the chances of getting, it has got high chance of getting misfolded and getting precipitated. ঠিক আছে, it will have a tendency to, আমি ক্লাস নিচ্ছি রে, একটু পরে কল করছি। ওকে, হ্যাঁ ঠিক আছে, it has got the chance of getting misfolded and getting precipitated. It has got the tendency of that. So by reducing the entropy of the unfolded state, we can really prevent this kind of misfolding or loss of functionality of the protein. This is something we can do as well. ঠিক আছে, এইবারে নেক্সট হচ্ছে যে কিছু উদাহরণ, মানে কিছু জেনারেলাইজড আমরা এক্সাম্পলস দেখব, যেখানে আর কি ধরো আমি একটা প্রোটিন ডিজাইন করতে চাই উইচ ইজ থার্মালি ভেরি স্টেবল, মানে খুব হাই টেম্পারেচারেও স্টেবল, হ্যাঁ, এবং তার একটা এনভায়রনমেন্টাল স্টেবিলিটি আছে। ওয়েল, তার প্রপার্টিজ কি কি হবে সেটাই আমরা পরে যাব। তার আগে আমি আজকে জিজ্ঞেস করব যে আর কারোর কোনো ডাউট আছে কিনা, এই যতটা পড়ালাম ততটাই কোনো ডাউট আছে কিনা, কারণ এক্স্যাক্টলি ডিজাইনে আমরা আজকে না যাব না, তাহলে আজকেই শেষ হয়ে যাবে, এটা দরকার নেই, এটা আরেকটা ক্লাস আমরা নেব, নিয়ে আমরা এটাকে এন্ড করব। ওকে, হ্যাঁ বলো, কারোর কোনো ডাউট আছে কিনা, থাকার তো কথা। হ্যাঁ স্যার, বলছি হুম কোনো প্রোটিনকে আমি স্ট্রাকচারালি চেঞ্জ করতে চাই। হুম কিনে আমি অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ করলাম প্রথমত, দ্বিতীয়ত আমি প্রোটিনের যে প্রপার স্ট্রাকচার দেওয়ার জন্য যে চ্যাপেরন মলিকিউল থাকে ওগুলোকেও মিউটেশন করলাম, হুম তো এখানে কি এফেক্ট হবে? এখানে কি এফেক্ট হবে সেটা ডিপেন্ড করছে স্যাপেরনটা কি ক্লাসের। স্যাপেরন অনেক ধরনের ক্লাসের হয়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। মানে এখানে তোমাকে বেশি কনফিউজ না করে এইটুকু বলবো যে স্যাপেরন এরকম হয় যারা স্পেসিফিক একটা প্রোটিনকে বাইন্ড করে, বা স্যাপেরন এরকমও হয় যারা গ্রুপ অফ প্রোটিনসকে বাইন্ড করে। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে যে তুমি বলছো যে প্রোটিনটাকে আমি মিউটেট করে চেঞ্জ করলাম, ওকে, উইথ আ স্পেসিফিক পারপাস ইন মাইন্ড। র্যান্ডম মিউটেশন করছো নাকি কোনো স্পেসিফিক পারপাস নিয়ে চেঞ্জ করছো? হ্যাঁ, র্যান্ডম মিউটেশন। র্যান্ডম মিউটেশন করে চেঞ্জ করলে, এবার তার স্যাপেরনেও তুমি র্যান্ডম মিউটেশন করে দিলে। এবার যদি হ্যাঁ মিউটেশনটা পজিটিভ হয় তাহলে কি হবে, যে তাহলে স্যাপেরনটা আরো বেটার ভাবে বাইন্ড করে বেশি স্টেবিলিটি দিতে পারবে প্রোটিনটাকে। যদি নেগেটিভ হয় তাহলে যেটা দেখা যাবে যে সেই স্যাপেরনটা আর ওই প্রোটিনটাকে বাইন্ড করতে পারছে না। তুমি যদি এই এক্সপেরিমেন্টটা করো, ম্যাক্সিমাম চান্সেস হবে সেকেন্ড প্রবাবিলিটিটা, যে ম্যাক্সিমাম প্রবাবল হবে গিয়ে হচ্ছে সেকেন্ড ইনসিডেন্টটা। কেন বলো তো? ম্যাক্সিমাম আমরা খুব একটা স্যাপেরনে মিউটাজেনেসিস, র্যান্ডম মিউটাজেনেসিস করি না, কারণ স্যাপেরনে যদি আমরা র্যান্ডম মিউটাজেনেসিস করি মোরাললেস সেটা তার এবিলিটি, মানে যে বাইন্ডিং এবিলিটিটা সেটা হারিয়ে ফেলবে। কেন? বিশেষ করে যেটা খুব স্পেসিফিক স্যাপেরন, একটাই নিজের কগনেট পার্টনারকে বাইন্ড করছে। যেটা গ্রুপ অফ পার্টনার্সকে বাইন্ড করছে সেটার ক্ষেত্রে একটু অন্যরকমও হতে পারে, মানে ক্লাস 2 chaperones এর ক্ষেত্রে একটু অন্য হতে পারে। ক্লাস 1 chaperones, ইউজুয়ালি ইটস ভেরি স্পেসিফিক। তো সেখানে যদি আমি র্যান্ডম মিউটাজেনেসিস করি, ও কিন্তু তার এবিলিটি হারিয়ে ফেলবে, অফ মানে ইটস ফাংশনালিটি উইল গেট লস্ট। ওয়াই? বলে দিচ্ছি কারণটা। তার স্ট্রাকচারের কারণ সাথে হচ্ছে, বাইন্ডই করতে পারে। হ্যাঁ সেটা তো অবশ্যই, ফাংশনালিটিটা হারিয়ে ফেলবে এই জন্যই যে সে স্ট্রাকচারের সাথে বাইন্ড করতে পারবে না। কিন্তু কেন পারবে না সেই প্রশ্নটা আমি জিজ্ঞেস করছি। Because these chaperones are
quite specific for their cognate binding partner. Quite specific for their cognate binding partner. chaperoনের যে পার্টনার তাকে বলা হয় cognate binding partner. এইবারে chaperoনের মধ্যে মোস্ট অফ দ্য chaperons এ তুমি দেখতে পাবে there are discrete domains which perform specific functions. There are discrete domains which perform specific functions. এবং এই discrete domains গুলো কিন্তু অলওয়েজ খুব বেশি কনজার্ভড হয়। দেখা যায় তাদের মধ্যে টিপিআস থাকে, মানে টেট্রাট্রাইকোপেপটাইড রিপিটস থাকে। কেন না? প্রোটিনের সঙ্গে ইন্টারঅ্যাকশনের জন্য। আমি যেটা বলতে চাইছি, chaperoনের মধ্যে ডিসক্রিট ডোমেনস আছে এ বি সি ডি, এবং প্রত্যেকটার একটা নির্দিষ্ট ফাংশন আছে, এবং প্রত্যেকটা ডোমেনের সিকোয়েন্স কিন্তু খুব কনজার্ভ। এই ধরনের প্রোটিনের মধ্যে যদি তুমি র্যান্ডম মিউটাজেনেসিস করো এবং চারটের মধ্যে একটা ডোমেনও যদি কোনোভাবে গড়বড় হয়ে যায়, তখন কিন্তু পুরোপুরি লস অফ ফাংশন হয়ে যাবে। কিন্তু অন্যান্য প্রোটিনের মধ্যে যা দেখা যায়, দেয়ার আর সাইটস যেখানে কিন্তু অত ফাংশনালি কনজার্ভড নয়, ফলে সেই জায়গাটায় যদি তুমি মডিফাই করো তাহলে কিন্তু ওটার ফাংশন ওইভাবে নেগেটিভলি এফেক্টেড না হয় পজিটিভলি এফেক্টেডও হয়ে যেতে পারে। ঠিক আছে? মানে এটা কিভাবে তোমাদের উদাহরণ দিয়ে বোঝাবো, যে একটা ফ্যামিলিতে চারজন লোক থাকে, চারজনই আর্নিং মেম্বার, প্রত্যেকের আলাদা আলাদা একটা জব আছে। তাহলে একজনের মধ্যে যদি আমি এমন কিছু বৈশিষ্ট্য ঢুকিয়ে দিই যে সে নিজের কাজটা আর ঠিক করে করতে পারছে না, ইমিডিয়েটলি ফ্যামিলির কিন্তু ইনকামটা কমে যাবে, কারণ একটা আর্নিং মেম্বার লস হচ্ছে। একটা ফ্যামিলিতে চারজন লোক আছে কিন্তু দুজন আর্নিং মেম্বার আর দুজন এমনি, সেই এমনি মেম্বারদের মধ্যে আমি এমন কিছু বৈশিষ্ট্য ঢুকিয়ে দিলাম যা তাতে কি হলো, যারা আর্নিং মেম্বার তারা যা আর্ন করছে সেই আর্নিংটা করছে, অন্য যে মেম্বার আছে মেবি সেই বৈশিষ্ট্যগুলো এতই ভালো যে তার সাহায্যে তারা আর্নিং মেম্বারদের হেল্প করতে পারলো বা নিজে কিছু আর্ন করতে পারলো। সো আমরা ইউজুয়ালি চাই না যেটা একেবারে স্ট্রিক্ট ফাংশনালিটি যে ডোমেনের আছে প্রোটিনে সেটাকে মিউটেট করতে, যার জন্য আমরা খুব একটা chaperonকে মিউটেট ওই র্যান্ডম মিউটাজেনেসিস করি না, কারণ তার মধ্যে ডিসক্রিট ডোমেনস আছে উইথ স্ট্রিক্ট ফাংশনালিটি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, এনি আদার কোয়েশ্চেন? মিসফোল্ডেড স্টেটে ওই আনফোল্ড এনট্রপি, মানে ওই ব্যাপারটা বুঝতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে যে যে কোনো প্রোটিনের আনফোল্ডেড স্টেটে একটা খুব হাই এনট্রপি থাকে, ঠিক আছে? এবং এই এনট্রপিটা থাকা কিন্তু খুব দরকার, যার জন্য ও স্পন্টেনিয়াস একটা ফোল্ডিং হয়। ধরো তোমার কোনো প্রোটিনের ক্ষেত্রে তোমার কোনো chaperone নেই, তাহলে কি প্রোটিনটা ফোল্ড করবে কি করবে না? নিজের যে নেটিভ স্ট্রাকচার তাতে ফোল্ড করবে কি করবে না? তোমার কি মনে হয় সায়ন? না হলে তো করবে না। অবশ্যই করবে। যে কোনো প্রোটিনকে তুমি যদি নর্মালি ছেড়ে দাও একটা এনভায়রনমেন্টে, যেখানে ধরো গ্লিসারল বা পলিইথিলিন গ্লাইকল বা একটা নেটিভ এনভায়রনমেন্ট, একটা নিউট্রাল পিএইচ এর বাফার ইত্যাদি আছে, সেই প্রোটিনটা অনায়াসে নিজের, এটা সবাই মাথায় রাখো কিন্তু, 3 ডাইমেনশনাল স্টেটে ফোল্ড করে যাবে। কারণ প্রত্যেক প্রোটিনের সিকোয়েন্সের মধ্যে এনক্রিপ্টেড আছে, প্রত্যেক প্রোটিনের সিকোয়েন্সের মধ্যে এনক্রিপ্টেড আছে তার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। আমি এই কথাটা বললাম, চিরকাল মাথায় রাখবে। প্রত্যেক প্রোটিনের সিকোয়েন্সের মধ্যে এনক্রিপ্টেড আছে তার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। ফলে যদি তুমি chaperone ওটাকে নাও দাও, তাহলেও ওটা কিন্তু নিজের 3 ডাইমেনশনাল স্ট্রাকচারে ফোল্ড করবে। তাহলে chaperone দেয়া হয় কেন? দুটো কারণের জন্য। একটা হচ্ছে টু ফেসিলিটেট দ্য ফোল্ডিং, মানে ফোল্ডিংটাকে ত্বরান্বিত করা হচ্ছে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে যে কেন ফোল্ড করছে, তার কারণ হচ্ছে যে আমার আনফোল্ডেড স্টেটের একটা হাই এনট্রপি আছে, ঠিক আছে? এবং হাই থেকে লো এনট্রপি গেলে স্টেবিলিটি আসে, তো যার জন্য ও যেই ফোল্ডেড স্টেটে চলে যাবে ওর এনট্রপিটা লো হয়ে যাবে। বাট যদি আনফোল্ডেড স্টেটের এনট্রপি খুব বেশি হয় এবং chaperone নেই, তখন কি হচ্ছে, ওটাকে আনফোল্ডেড স্টেটে ধরে রাখার মতোও কেউ নেই, আবার ওর এনট্রপিও খুব হাই,
তখন ওটা প্রপার ফোল্ড না করে অনেক সময় মিসফোল্ডেড হয়ে যাবে, আর এই ধরনের মিসফোল্ডিং হলে দেখা যায় প্রোটিন প্রেসিপিটেট করে যায়, যার জন্য আমাদের যদি আনফোল্ডেড স্টেটের এন্ট্রপি খুব হাই থাকে তাহলে দেয়ার ইজ আ চান্স যে প্রোটিনটা মিসফোল্ড করে যাবে প্রপারলি ফোল্ড না করে, যার জন্য আমরা আনফোল্ডেড স্টেটের এন্ট্রপিটাকে কমিয়ে দিতে পারি বাই সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস, মানে কিছু অ্যামিনো অ্যাসিডকে চেঞ্জ করে দিয়ে, যাতে কিনা এন্ট্রপি কমে গেলে এইবার ওটা নিজে নিজেই আনফোল্ডেড থেকে ফোল্ডেড স্টেটে যাবে, কিন্তু মিসফোল্ডেড স্টেটে যাবে না। চ্যাপেরনের কাজই হচ্ছে এই, ইট ফেসিলিটেটস দ্য ট্রান্সফরমেশন ফ্রম আনফোল্ডেড টু ফোল্ডেড স্টেট and also it provides stability to the unfolded state, but in absence of the chaperone এটা হতেই পারে যে আনফোল্ডেড স্টেটের এন্ট্রপি খুব হাই এবং মিসফোল্ডিং হয়ে গেল। মানে দেখবে যাদের মধ্যে অ্যাগ্রেশন খুব বেশি থাকে অনেক সময় কিন্তু তারা ভুলভাল কাজ ক্রাইম করে নেয়, আবার অ্যাগ্রেশন কিন্তু দরকার, জীবনে সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু অ্যাগ্রেশন দরকার, কিন্তু মাত্রা অতিরিক্ত হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু সবসময় একটা বাজে জিনিসে লিড করে। The same thing happens with the protein. বোঝা গেল? স্যার। আচ্ছা, আর কারুর কোনো কোয়েশ্চেন? আর 1 মিনিট আছে। ওকে, নো প্রবলেম, ইউ লিসেন টু দিস টু ভিডিওস। আমরা আবার মিট করব, কবে মিট করব জানিয়ে দেব, বাট উইদিন নেক্সট 4-5 ডেজ তোমাদের সিলেবাস ওভার হয়ে যাবে, যাতে 1 মাস তোমরা নিশ্চিন্তে পড়তে পারো তোমাদের 5th সেমেস্টারের জন্য। ওকে, অল দ্য বেস্ট।